সাখাওয়াত হোসেন ছেলেটির সাথে চিৎকার চেঁচামেচি করছিল আর বলছিল, এই ছোট লোকের বাচ্চা, এই রিক্সা কি তোর বাপের টাকায় কেনা? জানোয়ারের বাচ্চা, রিক্সা চালাতে জানিস না? তাহলে কেন চালাতে যাস? এখন এই রিক্সা সারানোর টাকা কে দেবে? ওর বাপ। ছেলেটি সাখাওয়াত হোসেনের কথায় কোনো প্রতিবাদ করছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সাখাওয়াত হোসেনের অকথ্য ভাষায় দেওয়া গালিগুলো শুনছে। কারণ ছেলেটা যে খুবই অসহায়, সে এতিম, তার এই পৃথিবীতে কেউ নেই, তাই তো ভাগ্যের অন্বেষণে নিজের শহর ছেড়ে এই নতুন শহরে এসেছে। কিন্তু এই শহরের মানুষগুলো যে খুবই নিষ্ঠুর। সে গরিব বলে এই শহরের মানুষগুলো তাকে ঘৃণার চোখে দেখে। হঠাৎ করে সাখাওয়াত হোসেন ছেলেটির দুই গালে ধরে চড় মারে, তারপর বলতে লাগলো, এই মুহূর্তেই তুই আমার সামনে থেকে চলে যা, আর কোনোদিন যেন তোকে আর আমার এই এরিয়ার ভিতরে না দেখি। বের হ। সাখাওয়াত হোসেনের কথা শুনে ছেলেটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে সাখাওয়াত হোসেনের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, দয়া করুন সাহেব, আমাকে বের করে দেবেন না। এরপর থেকে আমি দেখে শুনে রিক্সা চালাবো। আজকের মতো আমায় মাফ করে দিন। কিন্তু ছেলেটির এমন কথা শুনেও সাখাওয়াত হোসেনের মনে এতটুকু মায়া হলো না। সে ছেলেটির বুক বরাবর একটা লাথি মারল। সাথে সাথে ছেলেটি দূরে গিয়ে ছিটকে পড়ল। সাখাওয়াত হোসেন পেছনে ঘুরতেই ছেলেটি বলল, সাহেব, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আজকের ভিতরটা দিয়ে দিন, তাহলে আমি কিছু খাবার খেতে পারতাম। সাখাওয়াত হোসেন পেছনে ঘুরে থাকা অবস্থায় বলল, এই কে আছিস? ওকে বেতনটা পৌঁছিয়ে দে। সাখাওয়াত হোসেনের বলার সাথে সাথে চারজন লোক এসে ছেলেটাকে মারতে লাগলো। ছেলেটা মার সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে গেল। তারপর লোকগুলো ছেলেটির বডি রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেল। দীর্ঘ 8 ঘন্টা পর ছেলেটি ধীরে ধীরে চোখ খুলতে লাগলো। চোখ খুলে দেখতে পেল ছেলেটি একটা বেডে শুয়ে আছে। ছেলেটি উঠতে চেষ্টা করলো, তখনই রাহুল রাজ বলে উঠল, আরে আরে, কি করছো তুমি? তুমি এখনো অসুস্থ, শুয়ে থাকো তুমি, তা না হলে তোমার শরীরের সমস্যা হবে। ছেলেটা রাজের কথা শুনে আবার শুয়ে পড়ল। তারপর আচ্ছা, এবার বলো তো, তোমাকে এভাবে কারা মেরে রাস্তায় ফেলে রেখে গেছে? ছেলেটা রাজকে সব খুলে বলল। রাজ মনে মনে ভাবতে লাগলো যে পৃথিবীতে এখনো এমন মানুষও আছে এসব ভাবছে। তখনই ছেলেটা বলল, আচ্ছা, আমাকে এখানে কে নিয়ে এসছে? আমি নিয়ে এসেছি। তুমি রাস্তার পাশে বেহুশ অবস্থায় পড়েছিলে, সেখান থেকে আমি তোমাকে এই হাসপাতালে নিয়ে এসেছি। এই প্রায় 8 ঘন্টা পর তোমার জ্ঞান ফিরেছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমার নাম রাহুল রাজ, তোমার নাম কি? আমার নাম আরাম। আজ থেকে আমরা দুজন বন্ধু। বন্ধু হতে পারে, কিন্তু বন্ধুতে কোনো তুমি বা আপনি থাকবে না, তুই করে বলতে হবে। তা আবার বলতে? আচ্ছা তুই থাক, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। তারপর রাজ বাইরে বেরিয়ে ডাক্তারের কেবিন চলে গেল। ডাক্তারের কেবিন থেকে বের হয়ে একজনকে ফোন করে হসপিটালে বিল পরিশোধ করার জন্য বলে দিল। তারপর আবার রাজ আরবের কাছে গেল। তারপর আরবকে বলল, কিরে, কেমন লাগছে এখন? আগের থেকে বেটার লাগছে। আচ্ছা তুই কোথায় থাকিস সেটা তো জানা হলো না। আবার থাকার কোনো জায়গা নেই। আগে তো গ্যারেজ মালিক একটা থাকার জায়গা দিয়েছিল, এখন তো আর সেটাও নেই। ও আচ্ছা, তাহলে তুই আমার সাথে চল, আমার সাথে থাকবি। আমি এই পাশেই একটা বস্তিতে থাকি, তোর যদি কোনো আপত্তি না থাকে তো যেতে পারিস। আরে না না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা তাহলে চল। তারপর তারা দুজনেই চলে গেল বস্তিতে। দুজনেই ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিল। তারপর রাজ আরবকে বলল, আচ্ছা তুই লেখাপড়া জানিস? এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছিলাম, তারপর বাবা মা হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আর পড়াশোনা করা হয়নি। আরে মন খারাপ করিস না, আমি আছি তো। কাল আমি কলেজে ভর্তি হওয়ার জন্য যাব, তুইও আমার সাথে যাবি ভর্তি হতে। পড়াশোনা করতে যে টাকা পয়সা দরকার তা আমি কোথায় পাবো? আরে চিন্তা করিস না, আমি যে গ্যারেজ থেকে রিক্সা নিয়ে চালাই, তোকেও সেখান থেকে একটা রিক্সার ব্যবস্থা করে দেব। গ্যারেজের মহাজনটা খুব ভালো। তুই আমার অনেক বড় উপকার করলি রে দোস্ত। তোর এই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বন্ধুত্বের মধ্যে কোনো ঋণ থাকে না, বুঝলি গাদা? যা এবার ঘুমিয়ে পড়, কাল সকালে আবার কলেজে যেতে হবে তো। তারপর আরব চলে গেল। পরদিন সকালে কলেজের গেট দিয়ে ঢুকতে পরের দিন সকালে আরব আর রাজ কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজে প্রবেশ করে লাইব্রেরির দিকে হেঁটে যাচ্ছিল, তখন পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলতে শুরু করলো, দেখ দেখ রিয়া, কলেজে দুটো ক্ষেত ভর্তি হয়েছে। কি স্ত্রী, দেখলে গা গিন গিন করে। পোশাক আশাকে স্ত্রী দেখেছিস? মনে হচ্ছে নর্দমা থেকে উঠে এসেছে। ছি, একদম কলেজের পরিবেশটাই নষ্ট করে দিল ক্ষেত দুইটা। দাঁড়া, ওদের সাথে একটু মজা করে নি। এটা বলে পেছন থেকে রিয়া তাদের ডাকতে শুরু করলো। কিন্তু
ওরা সেদিকে কান্না দিয়ে সোজা হাঁটতে লাগলো, কিন্তু বেশি দূরে যেতে পারলো না। হঠাৎ করে রিয়া তার দলবল সহ ওদের সামনে চলে আসলো, আর এসেই ঠাস করে রাজের গালে চর মারল। তাদেরকে আরাব তো ভয়ে চুপসে গেছে, কারণ রিয়া যে পরিমাণ রেগে আছে তাতে যে কেউই ভয় পাবে। ছোট লোকের বাচ্চা, তোদের এত বড় সাহস যে আমি ডাকার পরেও আমার কথা না শুনে চলে যাচ্ছিস? সরি আপু, আমরা শুনতে পাইনি। আরবের কথা শুনে রিয়া আরবকেও ঠাস করে চর মেরে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, শুনতে পাসনি না? আমার সাথে মিথ্যা বলার সাহস তোকে কে দিয়েছে? এই কলেজে এমন কেউ নেই যে আমার কথার অবাধ্য হয়। আর তোরা একে তো অবাধ্য হয়েছিস, আবার মিথ্যাও বলছিস। এর শাস্তি তো তোদের ভোগ করতেই হবে। প্লিজ আপু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে যেতে দিন প্লিজ, না হলে আমাদের দেরি হয়ে যাবে আপু। বিশালের কথা শুনে তো রিয়া এবার আরো খেপে যায়। তাই রিয়া রাজের গালে ঠাস করে আবার চর বসিয়ে দিল। তারপর বলতে লাগলো, তোকে একবার চর মেরেছি, তাতে তোর হয়নি, আবার আমার মুখে মুখে কথা বলছিস? তোরা দুজনেই এখন তোদের গায়ের শার্ট খুলে পুরো কলেজ খালি গায়ে হাঁটবি। প্লিজ আপু, এমনটা করবেন না আমাদের সাথে, আজকের মতো আমাদের ছেড়ে দিন, আর কখনো এমন ভুল হবে না। ওই, বেশি কথা বললে শুধু শর্ট প্যান্ট পরেই পুরো কলেজে হাঁটাবো, বুঝেছিস? এবার কি করবি তা তুই ভেবে দেখ। তারপর রাজ আর আরব গায়ের শার্ট খুলে পুরো কলেজে হাঁটতে শুরু করলো। ওদের দেখে সবাই হাসাহাসি করছে। তারা পুরো কলেজ একবার হেঁটে মাথা নিচু করে চলে গেল। এরপর আরবকে ভর্তি করিয়ে ক্লাসে যাচ্ছে, তখন পেছন থেকে স্যার ডাক দিলেন। তারা দুজনই স্যারের কাছে চলে গেল। জি স্যার, কিছু কি বলবেন? তোমাদের সাথে আজ ওরা যা করলো, তারপরে তোমরা কিছুই বললে না কেন? আমি সবটা দেখেছি, তোমরা এর প্রতিবাদ করলে না কেন? আমাদের মতো রাস্তার ছেলেরা কি করেই বা প্রতিবাদ করবে স্যার? ওরা কত বড় লোক, কত ক্ষমতা ওদের। ওদের সাথে ঝামেলা করলে এতে আমাদের উপর ওদের অত্যাচার আরো বেড়ে যাবে, তাই কিছু বলতে পারি না। কিন্তু তাই বলে এইভাবে সবকিছু মুখ বুঝে সহ্য করবে? কি আর করবো স্যার, এছাড়া যে কিছুই করার নেই, কারণ তা না হলে আমাদের সব স্বপ্নগুলো মাটির সাথে মিশে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, কেমন? এটা বলেই স্যার চলে গেল। তারাও সেখান থেকে ক্লাসে চলে গেল, কিন্তু ক্লাসে কোনো বেঞ্চ খালি নেই। শুধু পেছনে একটা বেঞ্চ আর সামনে একটা বেঞ্চ খালি আছে। ওরা আর কিছু না ভেবে সামনের বেঞ্চে বসে পড়ল, কিন্তু সেটা যে তাদের কত বড় ভুল ছিল তা কিছুক্ষণ পরেই বুঝতে পারল। ক্লাসরুমে তারা ক্লাস করছিল, তখন দেখলো রিয়া আর ওর বান্ধবীরা ক্লাসে প্রবেশ করলো। কিন্তু রিয়া কেমন করে যেন ওর রাজের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। ওর চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে, কিন্তু কিছু না বলে গিয়ে পেছনের বেঞ্চে বসে পড়ল। ক্লাস শেষ হতেই রিয়া তার বান্ধবীদের নিয়ে রাজ আর আরবের সামনে চলে এল। দুজনের জামার কলার ধরে টানতে টানতে ক্লাসের বাইরে নিয়ে গেল। তোর বাচ্চা, তোদের সাহস তো কম না। তোদের সাহস কি করে হয় সামনের বেঞ্চে বসার? আপু, আমরা তো বেঞ্চ খালি আছে বলে বসেছিলাম। রাজ একথা বলায় রিয়া রাজকে ঠাস করে চর মারল। জানোয়ারের বাচ্চা, আবার মুখে মুখে কথা বলিস? তোকে তো আজ আমি। রিয়া, এইসব কি হচ্ছে এখানে? ওরা কি করেছে? তুমি মারছো কেন ওদের? এই জানোয়ারের বাচ্চাদের সাহস কি করে হয় সামনের বেঞ্চে বসার? রিয়ার কথা শুনে স্যার রিয়ার গালে ঠাস করে চর বসিয়ে দিল আর বলতে লাগলো, বেয়াদব মেয়ে, শিক্ষকের সাথে কি করে কথা বলতে হয় তাও জানো না? যাও এখান থেকে। রিয়ার আগে পুষতে পুষতে চলে গেল, আর যাবার সময় রাজ আর আরবের দিকে রাগি চোখে তাকিয়ে চলে গেল। তোমাদেরকে কি আর বলবো, যাও তোমরা। তবে রাজ, তুমি আমার সাথে আজকে দেখা করেছিও একবার। ওকে স্যার, ঠিক আছে। তারপর তারা দুজনেই বস্তিতে চলে গেল। আরব বলল, এই মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে কলেজের ওই মেয়েটা। ও, আমি যতদূর জানি ওর বাবা আমাদের এই এলাকার ওসি। ওর বাবা ওসি বলে মেয়েটা অনেক খারাপ কাজও করে বেড়ায়। শুনেছি মেয়েটা নাকি ড্রাগসের বিজনেসও করে। কি বলছিস তো এইসব? আমি যেটা জানি তাই বললাম। আর ওদের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকবি। এরপর তারা দুজনই ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো ফোনের আওয়াজ। রাজ ফোনটা হাতে নিয়ে দেখলো তার মা ফোন করেছে। ফোন রিসিভ করে রাজ হ্যালো বলতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। রাজ বুঝতে পারলো তার মা তার জন্য কান্না করছে। আসলে সন্তান যতই খারাপ হোক না কেন, মা কখনো সন্তানকে দূরে ঠেলে দিতে পারে না। মা, তুমি কাঁদছো? কেঁদো না মা, তুমি কাঁদলে যে আমার কষ্ট হয় মা। তুমি জানো না আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। তুই কেমন আছিস বাবা? ভালো আছি মা,
তোমরা কেমন আছো? বাবা কেমন আছে? আমরা ভালো আছি, তোর বাবাও ভালো আছে। তুই ফিরে আয় বাবা, তোকে ছাড়া বাড়িটা কেমন যেন খালি খালি লাগে। আমিও তো চাই মা তোমাদের কাছে ফিরে আসতে, কিন্তু আমি যে তা পারবো না। আমাকে যে বাবার কথা রাখতেই হবে মা, তা না হলে যে আমি বাবার কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। ঠিক আছে বাবা, তুই ভালো থাকিস আর শরীরের যত্ন নিস। মা। তারপর ফোন কেটে দিয়ে আরবকে ঘুম থেকে জাগিয়ে বাইরে বেরিয়ে পড়লো গ্যারেজের উদ্দেশ্যে। সেখানে গিয়ে গ্যারেজের মালিকের সাথে কথা বলে আরবের জন্য রিক্সার ব্যবস্থা করে দিল। তারপর বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার বস্তিতে ফিরে এলো। আর ওদিকে জান, কি করো তুমি? এই তো জানো, বাসায় বসে বসে তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা, তাই নাকি? তা খেয়েছো? তুমি খেয়েছো? হুম। এভাবে আরো কিছু সময় কথা বলে ফোন রেখে দিল রিয়া। রিয়ার এমন আরো 2 থেকে 3 জন বিয়ে আছে, কিন্তু তা ওর বিয়েটা কেউই জানে না, কারণ রিয়া ওদের কাউকে জানতেই দেয়নি। পরের দিন সকালবেলা কলেজে যেতে, পরের দিন রাজের থেকে আরব একটু আগেই কলেজে গেছে। রাজ কলেজে গিয়ে দেখতে পেল রিয়া আর তার বান্ধবীরা মিলে আরবের সাথে কি নিয়ে যেন কথা বলছে। রাজ একটু সামনে এগিয়ে গেল, রিয়া রাজকে দেখে বলল। ওই খ্যাত, এদিকে আয়। রাজ ধীর পায়ে ওদের কাছে চলে গেল। তারপর এই শোন, আজকে তোরা দুজনে এই কলেজের যে কোনো দুটি মেয়েকে কিস করবি। রাজ আর আরব তো রিয়ার কথা শুনে চোখ বড় বড় করে রিয়ার দিকে তাকিয়ে রইল। আর রিয়ার বান্ধবীরা তো রিয়ার কথা শুনে হাসতে লাগলো। হঠাৎ কিরে ওই কুত্তার বাচ্চা, কথা শুনতে পাসনি? কি বলেছি আমি? আমার কথা না শুনলে আজ তোদের এমন অবস্থা করব ভাবতেও পারবি না। ও, বুঝতে পেরেছি, এভাবে হবে না। ওই হিয়া, ধর তো দুটাকে। এটা বলে ওরা দুজনই ওদের দিকে এগোতে লাগলো। সাথে সাথে রাজ রিয়াকে আর আরব রিয়াকে ধরে ওদের ঠোঁটে কিস করতে লাগলো। রিয়া আর হিয়া ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল ওদের দুজন। রিয়া তো কেঁদে দিয়েছে, আর রিয়া রাগে রাজের কলার চেপে ধরল। কুত্তার বাচ্চা ছোট লোক, তোর এত বড় সাহস যে তুই আমাকে কিস করিস? তোকে তো আজ আমি। আরে আপনিই তো বললেন কলেজের যে কোনো মেয়েকে কিস করতে। তাই বলে তুই আমাকে? কেন, আপনি মেয়ে না? না আপনার কোনো সমস্যা আছে? রাজের এমন কথা শুনে রিয়া আরো রেগে বলল, তোকে আমি ছাড়বো না, তোকে আমি দেখে নেব। এই বলে রিয়া তার বান্ধবীদের নিয়ে কলেজ থেকে বের হয়ে গেল। রাজ আর আরব দুজনে ক্লাস করছিল। এমন সময় কিছু গাড়ি কলেজের ভেতরে প্রবেশ করলো। গাড়িগুলো কলেজের গেট পেরিয়ে মাঠে এসে থামলো। প্রায় 50টা গাড়ি। হঠাৎ একটা ছেলে ক্লাসে ঢুকে রাজের কলা ধরে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে গেল। রাজ কিছু বলল না। ছেলেটা রাজকে নিয়ে রিয়ার পায়ের কাছে ধাক্কা দিয়ে ফেলে দিল। রিয়া রাজের বুকের ওপর পাড়া দিয়ে ধরেছে, এত জোরেই ধরেছে যে রাজের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোর বাচ্চা, তোর এত বড় সাহস যে তুই আমার শরীরে টাচ করিস, আজ আমার মুখের উপর কথাও বলিস। আজ তোকে বোঝাবো এই রিয়ার মুখের উপর কথা বলার পরিণাম। এটা বলে রাজকে মাটি থেকে তুললো। তারপর বলল, ওকে কলেজের এই ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পিটাতে হবে। ততক্ষণ পর্যন্ত পিটাবি যতক্ষণ না ও চিৎকার করবে। ওকে ম্যাম। এরপর যখনই রাজকে বাধা দিতে যাবে তখনই আরব দৌড়ে এসে রিয়ার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ আপু, ওকে ছেড়ে দিন। অপরাধ তো আমিও করেছি, আপনি আমাকে মারুন, তবু ওকে ছেড়ে দিন। ও, তুই তো দেখছি খুবই মহৎ বন্ধুর জন্য মার খেতেও প্রস্তুত। ঠিক আছে, তোর ইচ্ছেটাই পূরণ করি। না আরাপ না, তুই এমনটা করবি না। আমায় তুই মাফ করে দিস দোস্ত, এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। রিয়া রাজকে উদ্দেশ্য করে বলল, এখন তোর বন্ধুকে মারবো। তোকে মারলে তুই যতটা কষ্ট পেতি, তার থেকে তোর বন্ধুকে মারলে তার থেকে বেশি কষ্ট পাবি। আমি তো এটাই চাচ্ছিলাম যে তুই কষ্ট পা। না, তুই আমায় মার। এটা বলে রাজ ল্যাম্পপোস্টের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল। প্লিজ দোস্ত, তুই সরে যা। তোকে আমার বন্ধুত্বের কসম, তুই আর এক পাও এগোবি না। আরব সাথে সাথে থেমে গেল, রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। কিরে জানোয়ারের বাচ্চা, মার আমায়। এটা বলার সাথে সাথে রিয়ার সাথে আসা ছেলেগুলো রাজকে মারতে শুরু করল। এতটাই মেরেছে যে রাজ উঠে দাঁড়াতে পারছেন। আরব রাজকে ধরে হাসপাতালে নিয়ে গেল। সুস্থ হতে রাজের প্রায় 1 সপ্তাহ লেগে গেল। এই 1 সপ্তাহ আরব রাজের সাথেই ছিল। আসলে ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। 1 সপ্তাহ পর আজ আবার বস্তিতে ফিরে এলো তার। পরের দিন সকালে
আবারও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সকালবেলা কলেজে যেতেই রাজ দেখতে পেল কিছু ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, বাজেভাবে কথা বলছে। রাজ এসব দেখে সেখানে চলে গেল। কিরে ভাই, কি হচ্ছে এসব এখানে? কে রে তুই? এখানে যাই হোক না কেন, তাতে তোর সমস্যা কোথায়? না মানে কেউ যদি আমার সামনে বিপদে পড়ে তাহলে আমি তাকে সাহায্য না করে থাকতে পারি না, আর সেখানে যদি মেয়ে মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই। ওই বেটা, ভাব নিস হ্যাঁ আমাদের সাথে? দাঁড়া, তোর ভাব নেওয়া বের করছি। এটা বলে রাজকে একজন মারতে আসবে, অমনি রাজ তার নাক বরাবর একটা ঘুষি মেরে ছেলেটির সাথে সাথে নাক চেপে ধরে বসে পড়ল। এটা দেখে অনসময় ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। মেয়েটি বলল, ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই জানোয়ারগুলোর হাত থেকে বাঁচানোর জন্য। আরে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যাও, ক্লাসে যাও। রাজ সেখান থেকে সোজা ক্লাসে চলে গেল। ক্লাসে এসে প্রতিদিনের ন্যায় পেছনে বেঞ্চে বসে পড়ল। হঠাৎ করে রিয়ার চোখে পড়লো রাজ আর আরবের দিকে। রিয়া তো ওদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ইয়া দেখ দেখ, খ্যাত দুটো আবার এসেছে। সেদিন এত মারলাম তারপরেও বেহার মতো আবার এসেছে। কি চিজ রে দুটো মাইরি। রিয়া, বাদ দে না এসব, ওদেরকে ওদের মতোই থাকতে দে না। হিয়ার কথা শুনে রিয়া হিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? তুই ঠিক আছিস তো? তোর শরীর ঠিক আছে? মানে কি বলতে চাইছিস তুই? আমার আবার কি হবে? না মানে তোর কথায় আমার কেমন যেন মনে হচ্ছে তুই ওই আবাল দুটোর প্রতি মায়ায় জড়িয়ে যাচ্ছিস। সে তুই যা ভাবার ভাবতে পারিস। আচ্ছা বাদ দে সব, চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। তারপর ওরা দুজনে চলে গেল। আরব রাজকে বলতে লাগলো, কিরে, হিয়ার আবার কি হলো? ও কেমন যেন বিহেভ করছিল, কি হলো ওটা তো? জানি না, বাদ দে তো ওদের কথা। ওদের কথা শুনলেও আমার শরীরে আগুন জ্বলে ওঠে, ভালো লাগে না ওদের কথা শুনতে। সেই দিনের মতো ক্লাস শেষ করে বসতে চলে গেল তারা। বিকেলে দুজনই গ্যারেজে গিয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল। আরব চলে গেল একদিকে আর রাজ অন্যদিকে। রাজ এক জায়গায় রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে ভাড়ার জন্য। হঠাৎ কেউ একজন মেয়েলি কণ্ঠে পেছন থেকে বলে উঠলো, এই রিক্সা যাবে? রাজ পেছনে ঘুরতেই তো 1000 ভোল্টের শক খেল, কারণ রাজের সামনে রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া রাজকে দেখেই বলতে লাগলো, ওহো, তাহলে তুই রিক্সাও চালাস? আমি আগেই জানতাম তুই একটা ছোট লোক, আর এখন তো দেখছি তোর কোনো কুল কিনারাই নেই। ছি ছি, একটা রিক্সাওয়ালা আমার সাথে একই কলেজে আবার একই ক্লাসে পড়ে। কে যে এমন ছেলেদের কলেজে ভর্তি করায় কে জানে। রাজ রিয়ার কথা শুনে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। রিয়া এসব বলে চলে গেল। রাজের মনটা খুবই খারাপ হয়ে গেল, তাই বসতে চলে এলো। এসে শুয়ে পড়ল, কিন্তু আরব এখনো আসেনি। রাজের ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। ফ্রেশ হয়ে একজনকে ফোন দিল সে। কিছু কথা বলে ফোনটা রেখে দিল। ফোন রেখে সামনে তাকাতেই দেখে আরব তার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে রাজের বুকটা মোচড় দিয়ে উঠল। ও আবার কিছু জেনে গেল না তো? হঠাৎ আরব বলে উঠলো, কিরে, তুই কখন আসলি? এই তো অনেক আগেই, ভালো লাগছিল না তাই। কেন, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? আরে না। তাহলে কি হয়েছে? তারপর রাজ আরবকে রিয়া যা যা বলেছে সবকিছু বলল। কবে যে এমন অবহেলা থেকে, ধনীদের অত্যাচার থেকে মুক্তি পাবো কে জানে। আচ্ছা চল কিছু খেয়ে নেই। তারা দুজন একসাথে খাবার খেয়ে কিছু সময় পড়াশোনা করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা রাজের কাজ থাকার কারণে একটু দেরি করেই কলেজে গেল সে। সকালবেলা রাজ কলেজে গিয়ে দেখতে পেল কিছু ছেলেরা মিলে একজন বৃদ্ধ লোককে মারছে, কিন্তু কেউ কিছুই বলছে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। এসব দেখে রাজের মাথায় রক্ত উঠে গেল। রাজ সেখানে চলে গেল। একটা ছেলে লোকটাকে জোরে ধাক্কা মারে। লোকটা রাজের গায়ের উপরে এসে পড়ল। রাজ লোকটাকে জিজ্ঞেস করলো, চাচা কি হয়েছে? আপনাকে ওরা মারছে কেন? কি বলবো বাবা, আমার মেয়েটা এই কলেজে পড়তো, ওদের সাথেই থাকতো। আমার একমাত্র মেয়ে বাবা, ওকে খুঁজে পাচ্ছি না। আজ প্রায় 1 মাস হয়ে গেল। ওদের কাছে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ওরা কিছুই বলেনি বাবা। আর আজ যখন জিজ্ঞেস করতে আসলাম তখন ওরা আমাকে মারতে শুরু করলো। বুঝতে পেরেছি চাচা, আপনি এক কাজ করুন, আপনার বাড়ির ঠিকানা দিয়ে যান আমাকে, আমি আপনার মেয়েকে খুঁজে এনে দিব। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে বাবা। তারপর লোকটা তার বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। রাজ ছেলেগুলোর দিকে একবার ভালো করে তাকিয়ে ক্লাসের দিকে চলে গেল। তখন হিয়া রাজের সামনে এসে দাঁড়ালো।
রাজ, তোমার বন্ধু আরাব কোথায়? কেন? তুমি আরবের খবর দিয়ে কি করবে? ওকে তোমার কি প্রয়োজন? অপমান করবে আবার? হ্যাঁ, তোমাদের তো এটাই কাজ। আমাদের মতো মানুষের সাথে খারাপ আচরণ করা ছাড়া তোমরা আর কি বা পারো? তুমি আমায় ভুল বুঝছো রাজ। আমি হুঁ, ভুল? হ্যাঁ, ভুল তো আমি এতদিন ভেবে এসেছি। এতদিন আমি ভাবতাম মানুষ মানুষের জন্য একে অপরের সুখ দুঃখের সাথী হয়, কিন্তু তোমরা আমার সেই ধারণাটা ভেঙে দিয়েছো, আমার সেই ভুলটা ভেঙে দিয়েছো। রাজ, তুমি বুঝতে পারছো না। কেন জানি না ওর মুখটাই সবসময় আমার চোখের সামনে ভেসে বেড়ায়। একটা মুহূর্ত ওকে ছাড়া ভাবতে পারি না। হয়তো ভালোবেসে ফেলেছে ও। রিয়া আর কিছু বলতে পারল না। তার আগেই রাজ রিয়ার গালে কষে চর বসিয়ে দিল। রিয়া তো চর খেয়ে রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর বলতে লাগলো, ভালোবাসো তাই না? ভালোবাসার মানে বোঝো? হ্যাঁ, এই তুমিই তো প্রথম দিন আমাদের দুজনকে খ্যাত, ছোট লোক এসব বলে গালি দিতে। তোমার বান্ধবী রিয়ার সাথে মিলে আমাদের উপর কত অত্যাচার করলে, আর এখন বলছো ভালোবাসো? হাউ ফানি! আমি সবকিছুর জন্য তোমার কাছে মাপ চাইছি রাজ, প্লিজ। তবুও বিশ্বাস করো, আমি সত্যি ওকে খুব ভালোবাসি। চুপ করো, বন্ধ করো তোমার এসব ন্যাকামি নাটক। আমার ক্লাস আছে, সরো আমার সামনে থেকে। এই বলে রাজ সেখান থেকে চলে এলো। আর হিয়া সেখানেই দাঁড়িয়ে রইল। হঠাৎ রিয়া সেখানে এসে হিয়াকে বলতে লাগলো, ছি 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 ছি, হিয়া, শেষ পর্যন্ত তুই ওই ছোট লোকটার প্রেমে পড়লি, ওকে ভালোবাসতে শুরু করলি। আমি তো আর তোর মতো না যে 3-4টার সাথে সম্পর্ক রাখবো। আমি ওকে ভালোবাসি, আর ওকে নিয়ে বাকিটা জীবন চলবো ভেবেছি। খুব ভালো। শেষ পর্যন্ত একটা নিচু জাতের ছোট রিয়া আর কিছু বলার আগেই হিয়া রিয়ার গালের চর বসিয়ে দিল। আর বলতে লাগে, তুই ভালোবাসার কি বুঝবি? তোর তো একটা দিয়ে হয় না, তাই তো 3-4টার সাথে সম্পর্ক করিস। কিন্তু মনে রাখিস, এমন একদিন আসবে যেদিন এই তুই একটু ভালোবাসার ভিক্ষা চাইবি, কিন্তু পাবি না। সেদিন তুই বুঝতে পারবি যে ভালোবাসা কি। হিয়া, তুই যাই বলিস না কেন, চরটা মেরে তুই ঠিক করলি না রে। এর জন্য তোকে অনেক মূল্য দিতে হবে। তুই যা পারিস কর গিয়ে, আমাকে ভয় দেখাতে আসিস না। রিয়া সেখান থেকে চলে গেল। রিয়া শুধু রাগে কটমট করছে আর মনে মনে বলছে, হিয়া, তুই আমার ছোটবেলার বান্ধবী হয়েও আজ এই 2 দিনের ছেলে একটা ছোট লোকের জন্য আমার গায়ে হাত তুললি। ঠিক আছে, তাহলে তুই এখনো আমায় চিনিস না হিয়া। আগে তোর ব্যবস্থা করব, তারপর ওই ছোট লোক দুটা। অপেক্ষায় থাক হিয়া, অপেক্ষায় থাক। রাত 12টার পর ঘুরঘুটে অন্ধকারাচ্ছন্ন একটা জঙ্গলে একটা ছোট্ট কুটিরের মধ্যে সকালের সেই ছেলেগুলোকে বেঁধে রাখা হয়েছে। ছেলেগুলো ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। রাজ ধীরে ধীরে কুটিরের ভেতরে প্রবেশ করল। ছেলেগুলো রাজকে দেখে ভয়ে কাঁপতে শুরু করল। একটা ছেলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি? হ্যাঁ, আমি কুত্তার বাচ্চা চেয়েছিলাম এইসব রাস্তা ছেড়ে দিব, কিন্তু তোদের মতো কিছু মানুষরূপী পশুর কারণে সেটা আর হবে না। এবার বল, ওই বৃদ্ধ লোকটার মেয়ে কোথায়? আমরা কিছু জানি না, আমাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দেব? হাসালি তোরা আমায়। আমি কি তোদেরকে এখানে মজা করার জন্য ধরে এনেছি যে বললি আর অমনি ছেড়ে দিলাম? এখনো ভালোই ভালোই বলছি, বল মেয়েটা কোথায়? ছেলেটা আর রাজকে জোর গলায় বলল, বলছি না জানি না, তারপর বারবার কেন জিজ্ঞাসা করছিস? আমাদেরকে ছেড়ে দে, নইলে কিন্তু ভালো হবে না। আমার বাবা কিন্তু মন্ত্রী, আমার কিছু হয়ে গেলে তুই বাঁচতে পারবি না। তুই জঙ্গলে সিংহকে ভয় দেখাচ্ছিস? তোর বাপ যেই হোক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভালোই ভালোই বলছি, বলে দে মেয়েটা কোথায়। বলবো না, তোর যা করার করে নি। ছেলেটার কথা শুনে রাজের মাথায় রক্ত উঠে গেল। রাজ শিমুলকে ডাক দিল। শিমুল রাজের ডাক শুনে রাজের সামনে আসলো। তারপর, হ্যাঁ ভাই, বলো, কিছু করতে হবে কি? ওদের মুখ থেকে সত্যি কথা বের করার চেষ্টা কর। কোথায় রেখেছে মেয়েটাকে? আরে, তুই একটা মেয়ের খোঁজ নিয়ে কি করবি? আরো অনেক মেয়ে আছে, তুই কাউকেই বাঁচাতে পারবি না, কাউকে না। আরো অনেক মেয়ে আছে মানে? কি বলতে চাইছিস তুই? ছেলেটা রাজের কথায় মুচকে হাসল। তারপর বলল, আরো অনেক মেয়েকে আমরা আমাদের জালে ফাঁসিয়ে অন্য দেশে পাচার করেছি, এতে আমরা অনেক টাকা পাই। এই তোর লজ্জা করে না? নিজের দেশের মেয়েদের টাকার বিনিময়ে অন্য দেশে বিক্রি করে দিস। লজ্জা? সেটা তো আমাদের থাকতে নেই, আমাদের শুধু টাকা চাই, শুধু টাকা। হা হা হা। ছেলেটার কথা শুনে রাগে ক্ষোভে রাজ ছেলেটার বুকে বরাবর একটা লাথি মারল। ছেলেটা অনেক দূরে ছিটকে পড়ল। শিমুল, ওদের এমন টর্চার করবি যাতে মুখ খুলতে বাধ্য হয়? আমার মনে হচ্ছে ওরা শুধু চুনপুটি।
নিশ্চয় এর পিছনে অন্য কারোর হাত আছে। হয়তো এদের অনেক বড় র্যাকেট আছে যা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এমন অবস্থা করবি যাতে ওরা মুখ খুলতে বাধ্য হয়। ওকে ভাই, আমি দেখছি, এই নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওকে, ঠিক আছে। রাজ সেখান থেকে চলে গেল পরের দিন। কলেজে গিয়ে দেখতে পেল হিয়া বসে আছে বট গাছের নিচে। রাজ হিয়ার কাছে গেল। হিয়া রাজকে দেখে একটু অবাকই হল। রাজ হিয়াকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো যে? তাও আবার একা একা? তোমার বান্ধবী কোথায়? ওর কথা আর বলো না আমায়। ও একটা খারাপ মেয়ে। এমন কোনো খারাপ কাজ নেই যে সে করে না। তাই সব সম্পর্ক শেষ করে দিয়েছি ওর সাথে। ও, ভালো করেছো। চলো ক্লাসে যাই। চলো। কিন্তু কিন্তু কি? আরাপ কোথায়? ওকে তো দেখছি না। আমি এখানে। তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। আর এসে তো তোর কথা শুনছিল। তবে হিয়া কাজটা ঠিক করেছে, রিয়ার সাথে সম্পর্ক শেষ করে। চল ক্লাসে যাই। এরপর তারা তিনজনই ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে হিয়া আর আরব পুরো ক্লাস দুজন দুজনের দিকে তাকিয়েছিল। সেদিনের মতো ক্লাস শেষ করে তারা যে যার গন্তব্যে চলে গেল। আরব রাজকে বলল, দোস্ত তুই যা, আমি একটু পরে আসছি। তুই আবার কোথায় যাবি? এই একটু কাজ আছে, কাজটা শেষ হলে চলে আস। ওকে। রাজ সেখান থেকে চলে এলো বস্তিতে। আর অন্যদিকে আরব জিহানের গলা চেপে ধরল আর বলতে লাগলো, ওই শুয়োরের বাচ্চা, তোদের সবাইকে আমি টাকা দিয়ে পুষে রেখেছি কি এজন্য? হ্যাঁ, তোরা থাকতে ওদেরকে কিভাবে কিডন্যাপ করে নিয়ে গেল? হ্যাঁ? জিহান কিছু বলতে পারছে না। তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আরব জিহানের গলা ছেড়ে দিতেই জিহান কাঁদতে শুরু করলো। তারপর বলতে লাগলো, ভাই বিশ্বাস করুন, ওদেরকে তুলে নিয়ে গেছে তা আমরা জানতাম না। ওদেরকে বাইরে থেকে কিডন্যাপ করা হয়েছে, তাই আমরা কিছু করতে পারিনি ভাই। আমাদের মাফ করে দিন। দুদিনের মধ্যে আমি ওদের লাশ চাই। জি হ্যাঁ, লাশ। তা না হলে আমি তোদের একটা একটা করে খুন করে ফেলবো। ওরা আমার ব্যাপারে মুখ খোলার আগে ওদেরকে আমার রাস্তা থেকে সরিয়ে দে। ওকে ভাই, ঠিক আছে, দেখছি। এরপর আরব সেখান থেকে চলে গেল বস্তিতে। রাজ আরবকে দেখে একটু অবাকই হল, কারণ আরবকে কেমন যেন একটু বিচলিত দেখা যাচ্ছে। তাই রাজ আরবকে বলল, কিরে, কোথায় ছিলি তুই? আর তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? তা কিছু হয়নি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। তারপর ফ্রেশ হয়ে এসে দুজনে একসঙ্গে খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা টিভিতে নিউজ দেখাচ্ছে আনুমানিক আজ রাত 12:30টার দিকে মন্ত্রী আশরাফ খুন হয়। কে বা কারা খুন করেছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে রিয়া তার অন্য বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছে। ছেলেটার নাম বিধান। দুজন দুজনের একদম কাছে বসে আছে। আর দুর্ভাগ্যবশত সেখানে থাকে রাকিব যাচ্ছিল। রাকিবের এসব দেখে তো মাথায় রাগ উঠে গেল। কি ভাবছেন, রাকিব এখানে গিয়ে রিয়ার সাথে সম্পর্ক নষ্ট করবে? না, রাকিবের মানে তো অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। হঠাৎ রাকিব দেখতে পেল তারই বন্ধু বিশাল দূরে দাঁড়িয়ে রিয়া আর বিধানের কর্মকাণ্ড দেখছে আর রাগে কটমট করছে। রাকিব বুঝতে পারে যে তার মানে বিশালের সাথেও রিয়ার কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। তাই রাকিব বিশালের কাছে গিয়ে বিশালকে টেনে এক পাশে নিয়ে আসে। বিশাল তো রাকিবকে দেখে অবাক হয়ে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, রাকিব দোস্ত তুই? আমি ছেড়ে দে দোস্ত, ওকে আমি আজ খুন করব। মানে কেন খুন করবি ওকে? কি ক্ষতি করেছে ও তোর? ও আমার মন নিয়ে খেলেছে, এর ফল তো ওকে ভোগ করতেই হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, এর ফল ওকে ভোগ করতেই হবে। ও আমার সাথেও ভালোবাসার মিথ্যে অভিনয় করেছে, কিন্তু ও জানে না যে ও কত বড় ভুল করেছে। এখানে দাঁড়া, আমাদের এই সাথে ওই ছেলেটাকেও সঙ্গী করতে হবে, না হলে ওর জীবনটাও শেষ করে দেবে। কিছুক্ষণ পর রিয়া চলে গেল। রিয়া যেতেই ওরা দুজনে বিধানের কাছে গেল আর সবকিছু খুলে বলল। সব শুনে তো বিধানের মাথা পুরোই গরম হয়ে যায়। বিধান পারলে তো রিয়াকে এখনই মেরে ফেলে, কিন্তু রাকিব বিধানকে বাধা দিল। শোনো বিধান, ও আমাদের তিনজনের সাথে ভালোবাসা নিয়ে খেলা করেছে, তাই এর হিসাব আমরা তিনজন ওর কাছ থেকে সুদে আসলে উসুল করব। হ্যাঁ ঠিক বলেছো তুমি, ওর এমন অবস্থা করব বেঁচে থাকতে ওর ঘৃণা হবে। ওকে এখন চলো এখান থেকে। এরপর ওরা তিনজন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আড়াল থেকে কেউ একজন ওদের সব কথা শুনে ফেলে। তারপর একটা মুচকি হাসি দিয়ে কাউকে ফোন করে তিনজনের ওপরেই নজর রাখতে বলে। রিয়া বিকেলে তার রুমের ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছে। এটা তার অনেক দিনের অভ্যাস। চা খাচ্ছে রিয়া।
হঠাৎ করে তার ফোনের রিংটোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখলো বিশাল ফোন করেছে। রিয়া একটা মুচকে হাসি দিল, তারপর ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করে আহ্লাদি সুরে বলল, হ্যাঁ বাবু বলো, আমার বাবুটা বুঝি আমাকে খুব মিস করছে? হ্যাঁ জান, খুব মিস করছি তোমায়। চলে আসো না জান, আজ না আমাদের বাড়িতে কেউ নেই, প্লিজ চলে এসো না প্লিজ। আরে কি বলছো তুমি? তোমার বাড়িতে আমি কিভাবে যাব? তুমি যদি না আসো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো না। রিয়া বিশালের কথা শুনে থতমত খেয়ে যায়, কারণ রিয়া তো জানে বিশাল যে কথাটা বলছে তা সত্যি, যে রিয়া বিশালকে কেন কাউকেই ভালোবাসে, শুধু টাইম পাস। কিন্তু যদি আজকে না যায় তাহলে বিশাল হাতছাড়া হয়ে যাবে। তাই রিয়া সিদ্ধান্ত নেয় সে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, কিন্তু আমি বেশি সময় থাকতে পারবো না। রিয়ার কথায় বিশাল মনে মনে বলে, আমারও বেশি সময় লাগবে না বেঈমান। হঠাৎ রিয়ার কথায় ধ্যান ভেঙে যায় বিশাল। কি হলো, কথা বলছো না কেন? আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তবে একটা জিনিস চাইবো তোমার কাছে। আমার কাছে আবার কি চাইবে তুমি? তোমাকে না কালো শাড়িতে খুব সুন্দর লাগে, প্লিজ একটা কালো শাড়ি পরে এসো জান। আচ্ছা ঠিক আছে। এই বলে রিয়া ফোন কেটে দেয়, আর ওদিকে বিশাল একটা শয়তানি হাসি দেয়। তারপর রাকিব আর বিধানকে ফোন করে আসতে বলে দেয়। এদিকে ভাই, ওরা তিনজন মনে হয় রিয়া ভাবির কোনো ক্ষতি করবে, তাই আজ বিশাল তার বাড়িতে রিয়া ভাবিকে ডেকেছে। তুই ওদের উপর নজর রাখ, আমি আসছি। ওকে ভাই, ঠিক আছে। রিয়া বিশালদের বাড়িতে এসে দরজার সামনে দাঁড়ায়, আর কলিং বেল বাজাতেই বিশাল এসে দরজা খুলে দেয়। রিয়া ভেতরে ঢুকে দেখে বাড়িটা একদমই ফাঁকা, কেউ নেই। বিশাল দরজা খুলে সোজা রুমে চলে গেল। রিয়াও পেছন পেছন তার রুমে চলে যায়, কিন্তু রুমে গিয়ে দেখে রুমটা পুরো অন্ধকার। রিয়া বিশালকে ডাকতে থাকে, বিশাল, এই বিশাল, কোথায় তুমি? এই দেখো, আমার কিন্তু এসব মজা একদম ভালো লাগছে না, আমি চলে যাব কিন্তু। বলে রিয়া দরজার দিকে পা বাড়ায়। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। রিয়ার মনে এবার ভয় ঢুকে যায়। যতই জেদি আর সাহসী হোক না কেন, মেয়ে তো, এমন অবস্থায় ভয় তো লাগবেই। দেখো বিশাল, মজা করো না, আমার কিন্তু ভয় করছে। তাই নাকি? তোমার আবার ভয় আছে? মজার ব্যাপার। বলে বিশাল হাসতে থাকে। মানে কি বলতে চাচ্ছ তুমি? হঠাৎ রুমের লাইট জ্বলে উঠল। রিয়া যেন প্রাণ ফিরে পেল, কিন্তু সামনে তাকাতেই যা দেখলো তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। রিয়া দেখে তার সামনে রাকিব, বিধান আর বিশাল দাঁড়িয়ে আছে, আর রাগে তাদের চোখ লাল হয়ে আছে। রিয়া ওদের দেখেই বুঝতে পারে যে তার কপালে খারাপ আছে। তোমরা? হ্যাঁ, আমরা। কেন, কি মনে করেছিলে তুমি আমাদের নিয়ে খেলবে আর আমরা জানতেও পারবো না? আজ আমাদের সাথে করা অভিনয়ের প্রতিশোধ নেব আমরা। আজ তোর এমন অবস্থা করব যা তুই ভাবতেও পারবি না। দেখো, আমার সাথে এমন কিছু করার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমাদের বিপদ হবে। তোমরা কিন্তু আমাকে এখনো চেনো না, তাই বলছি আমাকে যেতে দাও। এই বিশাল, ধর তো শালিরে, ছেলেদের সাথে ভালোবাসা নিয়ে খেলা করার মজা আজ ওকে বোঝাবো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, দেখবো আজ কি করে ও আমাদের হাত থেকে রক্ষা পায়। শালি, তোকে তো আজ। এই বলে বিশাল রিয়ার শাড়ির আঁচল ধরে টান দেয়। যতই ক্ষমতা থাক, কিন্তু তারপরেও রিয়া আজ খুবই অসহায়। কারণ যতই ক্ষমতা থাকুক না কেন, নারীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার ইজ্জত। আর সেটাই যদি হারিয়ে যায় তাহলে তো হাজারো ক্ষমতা, ধন, সম্পদ দিয়ে ফিরিয়ে আনা যায় না। রিয়া কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ একটা মেয়ে তিনটা ছেলের সাথে কোনোভাবে শক্তিতে পেরে ওঠা সম্ভব না। কিভাবে বাঁচবে আজ রিয়া? কে বাঁচাবে তাকে? বিশাল শাড়ির আঁচল ধরে টান দিলে রিয়া শাড়ির আঁচল ধরে রাখে। প্লিজ বিশাল, আমাকে ছেড়ে দাও, আমার এত বড় সর্বনাশ করো না, দয়া করে আমার ছেড়ে দাও। না না, সেটা তো হতে পারে না, তোর কিচ্ছুকর্মের ফল তুই যে তোকে ভোগ করতেই হবে। বলেই বিশাল রিয়ার গালে চর বসিয়ে দেয়। চরটা এত জোরেই মেরেছে যে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। রিয়া উঠে দাঁড়াতেই বিশাল আবারও চর মারে। এবারে রিয়া চরের তাল সামলাতে না পেরে বিছানার ওপর পড়ে যায়। রাকিব আর বিধান গিয়ে রিয়ার দুই হাত চেপে ধরে। বিশাল রিয়ার দিকে এগোতে থাকে। না, আমায় যেতে দাও, আমায় ছেড়ে দাও প্লিজ। হঠাৎ দরজা ভাঙার আওয়াজ শুনতে পেল সবাই, আর তাই রিয়াকে সবাই ছেড়ে দিয়ে কে দরজা ভাঙলো সেটা দেখার জন্য পেছনে ঘুরে। আর রিয়া তড়িঘড়ি করে উঠে বসে। রিয়াও সামনের দিকে তাকিয়ে হাজার ভোল্টের শক খেল। রিয়া ভাবতেও পারছে না যে এখানে কিভাবে এলো।
রিয়া এত অবাক হওয়ার কারণ হচ্ছে তাদের সামনে রাজ দাঁড়িয়ে আছে, আর তার পাশে শিমুল এবং রাজের লোকজনও আছে। রাজ বলতে শুরু করে, তোদের লজ্জা করে না? কাপুরুষের মতো তিনজন মিলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছিস। যদি পুরুষ হয়ে থাকিস তাহলে পারলে আমার সাথে লড়াই কর। ওই বেটা, কে রে তুই? হ্যাঁ, কে রে তুই? তোর সাহস কি করে হলো এখানে আসার? তুই আমাদের এখনো চিনিস না। কারা তোরা? আর আমার কাউকে চিনতে হয় না, কারণ আমি যেখানে যাই সেখানকার মানুষই আমাকে চিনে নেয়, কারণ সেই জায়গাটাই আমার হয়ে যায়। তাই বলছি, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। ওই, তোরা ওর সাথে শুধু শুধু পেঁচাল পারিস কেন? ধর ওকে, শালা অতিরিক্ত কথা বলে। হ্যাঁ 10 সালারে। বলেই যেই না রাজকে মারতে যাবে অমনি রাজ ওদের তিনজনকে মেরে আধমরা করে ফেলেছে। এরপর রাজ রিয়ার কাছে গিয়ে রিয়ার গালে 2 চর বসিয়ে দিল। রিয়া গালে হাত দিয়ে রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমাকে মেয়ে ভাবতেও আমার ঘৃণা হয়। একটা দিয়ে হয় না, তাই না? 3 জন লাগে। আরে এর থেকে পতিতালয়ের পতিতারা অনেক ভালো। ওরা যার সাথে মেলামেশা করে মন থেকে করে। আর তুমি? ছি শিমুল। জি ভাই, বলুন। ওকে ওর বাড়িতে নিয়ে যা। রাজের এমন কথা শুনে রিয়া আর কান্না আটকাতে পারল না। শিমুল আর রাজ রিয়াকে নিয়ে যেতে লাগলে বিশাল বলে উঠল, এই তুই ওকে নিয়ে যাচ্ছিস যা, কিন্তু যাবার আগে তো বলে যা কে তুই। বিশালের কথা শুনে রাজ মুচকে হাসি দিল। শিমুল বিশালের উদ্দেশ্যে বলল, জানতে চাস এ কে? শুনলে বেঁচে থাকতে পারবি তো, না দম বন্ধ হয়ে মারা যাবি? এ হচ্ছে মাফিয়া জগতের কিং, কিং অব দ্য কিংস, ডিকে রাজ। নামটা শুনে ওদের তিনজনের চোখ বড় বড় হয়ে গেল। আর রিয়া তো পুরো অবাক চোখে তাকিয়ে আছে রাজের দিকে। সে ভাবতেই পারছে না যে সে সত্যি শুনছে না মিথ্যে। রিয়াকে শিমুল বাড়িতে পৌঁছে দিল। রিয়া বাড়িতে গিয়ে সোজা তার রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো যে মাফিয়ার পাওয়ার নিয়ে সে নিজে চলে, সে মাফিয়া কিং হয়েও রাজের মধ্যে নেই কোনো অহংকার। আর সে নিজে সামান্য একজন লেডি কুইন হয়ে এত অহংকার। আজ রিয়ার নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। আজ তার অহংকারের জন্যই তার এই অবস্থা। রিয়া ভাবলো সে কাল রাজের কাছে মাপ চাইবে সমস্ত খারাপ আচরণের জন্য। দরকার পড়লে রাজের পায়ে ধরবে, তবুও রাজের কাছে মাপ চাইবে সে। রিয়া এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে রিয়া ঘুম থেকে উঠে খুবই তাড়াতাড়ি বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। রিয়া গিয়ে দেখে রাজ মাঠের কোনো বড় বটগাছের নিচে বসে আছে। রাজ বসে বসে আর মনে কি যেন ভাবছে। রিয়া গিয়ে রাজের পাশে বসল। রাজের তা দেখে তো মাথা গরম হয়ে গেল। সে উঠে সোজা কলেজ থেকে বেরিয়ে গেল। আজ আরবটাও কলেজে আসেনি, তাই রিয়া কাজ থেকে দূরে থাকার জন্য কলেজ থেকে বেরিয়ে গেল। রিয়া শুধু রাজের যাবার দিকে তাকিয়েছিল। ভেবেছিল রাজের কাছে মাপ চাইবে, সমস্ত রাগ অভিমান ভেঙে দেবে, কিন্তু রাজ তো তাকে পাত্তাই দিল না। অন্যদিকে একটা পুরনো বাড়িতে বসে আছে আরব, আর তার সামনে বসে আছে রাকিব, বিশাল, বিধান। শোনো, তোমরা হয়তো আমাকে দেখে অবাক হচ্ছ, কারণ আমি এখানে কেন আর আমি কে সেটা তোমরা ধীরে ধীরে সব জানতে পারবে। তোমরা কি চাও এভাবে অপমানের জীবন? না, যে তোমাদের মেরেছে তার উপর প্রতিশোধ বোঝা। আমরা প্রতিশোধ চাই, প্রতিশোধ। মারের বদলে মার, রক্তের বদলে রক্ত। এই তো পুরুষ মানুষের মতো কথা। তাহলে বিলাভাত আর ধ্বংস করবো আমরা সবাই মিলে আমাদের শত্রুকে। এই বলে আরব হাত বাড়াতেই সবাই আরবের হাতে হাত রেখে বন্ধুত্ব করল। রাজ বসতে ফিরে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তারপর শিমুলকে ফোন দিল। শিমুল ফোন রিসিভ করার পর, হ্যাঁ ভাই বলেন। শিমুল, ওরা কি মুখ খুললো নাকি না? ভাই ওরা কেউ মুখ খুলতে রাজি না, সবাই এক কথাই মরে গেলেও মুখ খুলবে না। আচ্ছা তাই নাকি? তাহলে তো ডোজগুলো দিতে হবে। তুই সবকিছু রেডি কর, আমি আসছি। ওকে ভাই। রাজ সময় মতো চলে আসে তার মৃত্যুপুরীতে। রাজ এসে সেই ছেলেগুলোর সামনে একটা চেয়ার টেনে বসে। কিরে, তোরা সবকিছু বলবি না আমি আমার কাজ শুরু করব? মানে কি করবে তুমি আমাদের সাথে? বেশি কিছু না, শুধু তোদের মুখ খোলানোর ব্যবস্থা করব। এই শিমুল, নিয়ে আয়। শিমুল রাজের কথা মতো একটা বক্র নিয়ে আসে। রাজ বক্রটার সামনের টেবিলে রাখতে রাখতে বলে, এখনো সময় আছে, বলে দে তোদের এসব কাজের মূলে কে আছে। রাজের কথা শুনে ছেলেটা মনে মনে হাসছে আর বলছে, আমাদের এসব কাজের পেছনে কে আছে সেটা আমি তোকে বলবো না, কিছুতেই না। তবে হ্যাঁ, দরকার পড়লে মিথ্যা বলবো, তবুও বসের নাম বলবো না, কিছুতেই বলবো না। ছেলেটা এসব ভাবছে
তখন রাজ ছেলেটার গায়ে বেল্ট দিয়ে আঘাত করে। ছেলেটা ব্যথা চিৎকার করে ওঠে। আহ ভালোই ভালোই বলছি, বল কে তোদের বস, আর মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? কিন্তু ছেলেটা বলতে নারাজ। তাই রাজ কাটা জায়গায় লবণ আর মরিচের গুঁড়ো লাগিয়ে দেয়। ছেলেটা আর সহ্য করতে পারছে না। তার এমন মনে হচ্ছে যেন তার প্রাণটা এখনই বেরিয়ে যায়। ছেলেটার এমন করুণ অবস্থা দেখে তার সাথে থাকা ছেলেগুলো ভয়ে কুঁকড়েছে, থরথর করে কাঁপতে থাকে। ছেলেটা ব্যথার কষ্ট সহ্য করতে না পেরে বলে ওঠে, প্লিজ আমাকে আর মেরো না। আমি বলছি আমাদের বসকে তা আমি জানি না, তাকে কখনো দেখিনি। তবে মেয়েটাকে আমরা নিমতলি পুরনো গোডাউনে আটকে রেখেছি। এটা আগে বললে কি হতো? তোরা আগে বললে আরো আগে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারতি। শিমুল ওদের ছেড়ে দে। কিন্তু ভাই। তোকে যেটা বললাম সেটা কর। আচ্ছা ভাই। তারপর শিমুল তাদেরকে ছেড়ে দেয়। রাজমোজকে হাসি দেয়। ভাই আপনি হাঁটছেন কেন? তুই এক কাজ কর, ওদের পিছু নিয়ে দেখ ওরা কোথায় যায়। আমি রাঘব বোয়াল ধরার জন্য ওদের ছেড়ে দিয়েছি। তাই তো বলি, আপনি ওদের কেন ছেড়ে দিতে বললেন? আচ্ছা ভাই, আমি দেখছি ওদের। আর শোন, আজ রাতে আমি একা মিশনে যাব। কিন্তু ভাই আপনি একা? আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই শুধু ওদের উপর নজর রাখ। রাজ এটা বলে চলে যায়। রাত 2টা, ঘুটঘুটে অন্ধকার। রাজ গোডাউনের সামনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে গোডাউনের ভেতরে ঢুকতেই একজন বলে ওঠে, এই কোথায় যাচ্ছিস রে তুই? রাজ কোনো কথা না বলে নিজের পিস্তলটা বের করে সোজা লোকটার মাথায় গুলি করে। লোকটা সেখানেই মারা যায়। গুলির শব্দ শুনে সবাই সতর্ক হয়ে যায়। একে একে রাজকে সবাই মারার জন্য ছুটে আসে। রাজ সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয়। বল মেয়েটা কোথায়, না হলে কিন্তু তোদের অবস্থা আরো খারাপ করব। বল বলছি। রাজ এসব কথা জিজ্ঞেস করছে, ঠিক তখনই কেউ একজন রাজকে পেছন থেকে লাথি মারে। রাজ মাটিতে পড়ে যায়। রাজ ওটা পেছন ফিরে তাকায়, কে তাকে মেরেছে সেটা দেখার জন্য। কিন্তু সে যা দেখলো তাতে তো তার চোখ বেরিয়ে আসার উপক্রম। কারণ রাজের সামনে দাঁড়িয়ে আছে সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেনকে দেখে রাজের কথা বলার ভাষা হারিয়ে যায়। তার মানে তুমি এসব কিছু করছো? রাজের কথা শুনে সাখাওয়াত হোসেন মুচকি হাসে। যে হাসিতে লুকিয়ে আছে অনেক রহস্য, কিন্তু রাজ সেটা বুঝতেও পারে না। হ্যাঁ, আমি করেছি এসব, আমি। আর এখন তোকে মেরে ফেলবো। তুই না জেনে শুনে বাঘের গর্তে পা দিয়েছিস। জানিস তো, বাঘের গর্তে পা দিলে সেখান থেকে আর জীবিত ফিরে যাওয়া যায় না। তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। তুই আমায় মারবি? আগে নিজে তো বেঁচে দেখা। কে বাঁচে কে মরে সেটা একটু পরেই দেখতে পাবি। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। সাখাওয়াত হোসেনের কথা মতো যেই না সবাই রাজকে মারতে যাবে, ঠিক তখনই চারদিক থেকে বৃষ্টির মতো গুলি এসে সাখাওয়াত হোসেন সহ সবার কপাল ভেদ করে বেরিয়ে যায়। সবাই সেখানেই মারা যায়। ঘটনার আকস্মিকতায় রাজও অবাক, কারণ এখানে তো সে একা এসেছে। তাহলে রাজ এসব ভাবছে, তখন শিমুল এসে বলে, ভাই আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুই এখানে কেন? তোকে না বললাম ওদের পিছু নিতে? রাজের কথা শুনে শিমুল মাথা নিচু করে ফেলে। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। কি হলো, কথা বলছিস না কেন? আসলে ভাই। আসলে কি? আসলে ভাই, আমি ওদের পিছু নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কোথা থেকে একটা গাড়ি এসে ওদের উঠিয়ে নিয়ে যায়। আর গাড়িটা কিছু দূর যেতেই বেল্লাস্ট হয়ে যায়, আর সবাই আগুনে পুড়ে মারা যায়। ও নো, কি বলছিস তুই এটা? হ্যাঁ ভাই, ঠিক বলছি। আচ্ছা এক কাজ কর, এই গোডাউনের প্রতিটা কোনায় কোনায় খুঁজে দেখ মেয়েটা কোথায়। আচ্ছা ভাই। রাজের কথা মতো সবাই খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে পেয়েও যায়, কিন্তু রাজ যেটা দেখে তাতে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কারণ একটা নয়, আরো অনেকগুলো মেয়ে আছে সেখানে। সবগুলো মেয়েদের বয়স প্রায় 18 থেকে 19 হবে। মেয়েগুলো ভয় কুকড়ে আছে। রাজকে দেখে সবাই ভয় জড়সড় হয়ে গেছে। রাজ সবাইকে কোনো মতে তাদের বুঝিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। রাজ সে বৃদ্ধ লোকটার মেয়েকেও তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর রাজ তার ঘরে ফিরে আসে। রাজকে ঘরে ফিরে আসতে দেখে কেউ একজন আড়াল থেকে রাগে থরথর করে কাঁপছে। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে, আর মনে মনে বলছে, এর সত্য আমি তুলবই, তোর রক্ত দিয়ে আমি হোলি খেলবো, হোলি। রাজ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা রাজ আর আরব বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। তারা গিয়ে
বড় বট গাছের নিচে বসে পড়ে। আর আবার রাজ বসে বসে গল্প করছে। তখনই রিয়া সেখানে উপস্থিত হয়। রিয়াকে দেখে রাজের রাগ উঠে যায়। তাও রাজ কিছু না বলে চুপচাপ বসেই আছে। রিয়া রাজের পাশে বসে পড়ল। রিয়া বসা মাত্রই রাজ উঠে যায়। রাজ উঠে যেতে লাগলে রিয়া রাজের হাত ধরে ফেলে। এতে তো রাজের শরীর রাগে থরথর করে কাঁপছে। রাজ নিজেও বুঝতে পারছে না যে রিয়াকে দেখলে তার এমন রাগ হচ্ছে কেন। রাজ রিয়ার দিকে তাকাতেই রিয়া ভয়ে রাজের হাত ছেড়ে দেয়, কারণ সে রাজের এমন রূপ কখনো দেখেনি। রাগে রাজের চোখ রক্তের মতো লাল হয়ে গেছে। রিয়া ভয়ে আর কিছু বলার সাহস পাচ্ছে না, মাথা নিচু করে আছে। রাজ সেখান থেকে চলেছে। এভাবে কেটে গেল কিছুদিন। রাজ নিজের মতো করে কলেজে আসে আর ক্লাস করে বাড়িতে ফিরে যায়। প্রায় 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে রিয়া রাজের সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু রাজ কোনো পাত্তাই দেয়নি। একদিন সকালবেলা রাজ বট গাছটার নিচে বসে বই পড়ছে। তখন রিয়া সেখানে উপস্থিত হয় এবং রাজের পাশে বসে পড়ে। রাজ উঠতে গেলে আজ আর উঠতে পারে না, কারণ রিয়া তার আগেই তার হাত ধরে ফেলেছে। রাজ, তুমি আমার সাথে এমন কেন করছো? কথা কেন বলছো না আমার সাথে? কি কথা বলবো আমি তোমার সাথে? কি কথা বলবো? তুমি আমার সাথে যেগুলো করেছো সেগুলো ভুলে গেছো? কলেজে সেই প্রথম দিন থেকে অপমান, অবহেলা, লাঞ্ছনা করেছো আমাকে। আরে আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার সাথে এমন ধরনের আচরণ করেছিলে? আমাকে মাফ করে দাও রাজ, আমি বুঝতে পারিনি। মাফ? তাও তোমাকে? কোনো দিনও না। তোমাকে কখনো মাফ করতে পারবো না। আজও তোমার করা অপমানগুলো আমার চোখের সামনে ভাসে। ভুলতে পারি না আমি সেদিনের সেই কথা। কলেজের সবার সামনে আমাকে বেঁধে পিটিয়েছিলে, মনে পড়ে? অবশ্য তোমার মনে না থাকারই কথা, কারণ তোমার মতো মেয়ের তো এসব করাই নিত্যদিনের রুটিন। এখন সরো আমার সামনে থেকে, আমার ক্লাস আছে, বাই। এটা বলে রাজ সেখান থেকে চলে যায় আর রিয়া সেখানে মাটিতে বসে পড়ে। কি করব আমি এখন? কিভাবে বোঝাবো আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি? ও তো আমাকে কথা বলার কোনো সুযোগ পর্যন্ত দিচ্ছে না। আমি কখনো হারতে শিখিনি, আর হারবও না। রাজকে আমার ভালোবাসতেই হবে। এটা বলে মুন তার বাড়ির দিকে রওনা হলো। অন্যদিকে আরব সব আড়াল থেকে দেখছিল। আরব রাজ আর রিয়ার সমস্ত কথা শুনে। আড়াল থেকে ওদের কথা শুনে একটা মুচকে হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর ক্লাসে গিয়ে দেখে রাজ বসে বসে বই পড়ছে খুব মনোযোগ দিয়ে। এমনটা মনে হচ্ছে যেন একটু আগে কোনো কিছুই হয়নি, একদম নর্মাল ভাবে বসে আছে সে। আরব গিয়ে রাজের পাশে বসে। রাজ একবার আরবের দিকে তাকায়, আবার পড়ায় মনোযোগ দেয়। আরব বলতে লাগে, কিরে আজ এত চুপচাপ কেন তুই? আমার সাথেও কোনো কথা বলছিস না? না, কিছু না। তুই বলতেই হলো? তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? রাজ আরবের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি সব জানি। আমি আড়াল থেকে সব দেখেছি। তুই আসার পর মেয়েটা খুব কেঁদেছে রে। হয়তো তোকে সত্যিই খুব ভালোবাসে। তুই একটা সুযোগ দিয়ে দেখতে পারিস। রাজ আরবের মুখে রিয়ার কান্না করার কথা শুনে তার বুকে ব্যথা অনুভব হয়, কারণ সেও তো রিয়াকে ভালোবাসে, সেটা অনেক আগে থেকে। আর রিয়াকে পাবার জন্য রাজ এই কলেজে ভর্তি হয়েছে। কিন্তু রাজ জানতো না যে রিয়া এতটা অহংকারী। আর রাজ এখন রিয়ার সাথে যেটা করছে সেটা শুধু রিয়ার অহংকারটা ভেঙে দেওয়ার জন্য। রাজ বুঝতে পারে রিয়ার সমস্ত অহংকার ভেঙে গেছে, কিন্তু তারপরও রাজ চাইলেও রিয়াকে আপন করতে পারছে না, কারণ রাজের অতীত কি আছে। রাজের অতীতে কে এই রাজ? তাহলে চলুন জেনে আসি রাজের পরিচয়। রাজ দেশের টপ 10 জন ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী সালাউদ্দিন ফিরোজের একমাত্র ছেলে। খুব সৎ মানুষ তিনি। আর তার ছেলে হচ্ছে রাজ। বাবার টাকার জোরে এবং ক্ষমতার ফলে রাজ মাফিয়া জগতে খুব অল্প সময়ের মধ্যে নিজের আধিপত্য বিস্তার করে। সে ছিল গরিবের বন্ধু এবং যারা গরিবের উপর অত্যাচার জুলুম করে তাদের জম। কিন্তু কথায় আছে না, সত্য আর সততার বাধা হচ্ছে কিছু অসৎ ও অশুভ শক্তি। তেমনি রাজের সমস্ত কাজের বাধা হয়ে দাঁড়িয়েছিল কালো দুনিয়ার কিছু মানুষ, কিন্তু তারা রাজকে কোনোভাবেই দমাতে পারছিল না। রাজের সাথে পেরে উঠছিল না তারা। অন্যদিকে রাজের বাবা রাজের এসব কাজকে কখনোই সাপোর্ট করতো না, কারণ তার বাবা চাইতেন রাজ পড়াশোনা করে বাবার মতো একজন সফল বিজনেসম্যান হোক। তাই তার বাবা তাকে সবসময় এ নিয়ে অনেক বোঝাতেন আর বকাঝকাও করতেন। কিন্তু রাজের একটাই কথা, সে এসব কাজ কখনো ছাড়তে পারবে না। এভাবেই চলছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ, ভাইয়া, ভাইয়া ওঠ বলছি, ওঠ ভাইয়া, মা রাখছে তোকে, ওঠ তাড়াতাড়ি। রাজ ঘুমের মধ্যে হাই দিতে দিতে মায়াকে বলে, এই তুই যা তো এখান থেকে, একটু ঘুমাতে দে।
তোমার ছেলে উঠ। মায়া আর কিছু বলার আগেই রাজ মায়ের মুখ চেপে ধরে। কিছু সময় পর রাজ মায়ের মুখ ছেড়ে দেয়। মায়া ছাড়া পেয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে রাজকে উদুম কালানি শুরু করে। আরে ওই পেতনি থাম, এত মারছিস কেন আমায়? আরে শান্ত, কেন? আপনি জানেন না আপনাকে কেন মারছে? তুই আমার মুখ চেপে দৌড়লি কেন কুত্তা? বলে আবার মারতে শুরু করলাম ভাইয়াকে। বোন থাম থাম, আর মানিস না আমায়। আজ তোকে অনেকগুলো চকলেট কিনে দেব, কেমন? আমি জানি আমার বোনটা চকলেট খুব পছন্দ করে, তাই থিওরিটা ইউজ করলাম। তার মানে আমার ভাই জানে যে আমি চকলেট খুব পছন্দ করি, আর তাই আমাকে এই চকলেটের লোভ দেখিয়ে বেঁচে যেতে চাইছে। এই যা, ডাইনিটা বুঝে ফেলেছে যে আমি ওর থেকে বাঁচার জন্য ওকে চকলেটের লোভ দেখাচ্ছি। যাক, আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু যদি আমার চকলেট না পাই তাহলে? আমি মায়ার গাল টেনে দিয়ে বললাম, আনবো। এখন যা একটু ঘুমাতে দে বইন। তার মানে তুই উঠবি না? না, ঘুম পাচ্ছে। বলেই রাজ আবার ঘুমিয়ে পড়ে। রাজ ভেবেছে মায়া হয়তো চলে গেছে, কিন্তু না। কিছু সময় পর রাজ বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে। সে পাশে তাকিয়ে দেখে মায়া একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে মায়া রাজের গায়ে পানি ঢেলে দিয়েছে। রাজ মায়ার দিকে রাগি চোখে তাকায়। মায়া একটা ভেঙচি কেটে দৌড়ে চলে যায়। রাজ বেচারা আর কি বা করবে, একমাত্র বোন একটু তো দুষ্টুমি করবেই। তাই সে আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে নেয় আর নিচে চলে যায় নাস্তা করতে। নাস্তা করে মায়াকে নিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। মায়া আর রাজ একই কলেজে পড়ে। রাজ মায়াকে ক্লাসে রেখে নিজের ক্লাসে চলে যায়। রাজ ক্লাস করছিল, হঠাৎ তার চোখ পড়ে মাঠের মাঝে। সে দেখতে পায় কলেজের বাইরে কিছু ছেলেরা মিলে মায়াকে ডিস্টার্ব করছে। এটা দেখে রাজের মাথা পুরো বিগড়ে যায়। রাজ সেখানে যায়, গিয়ে বলে, এই এখানে কি হচ্ছে? একটা ছেলে বলে ওঠে, এই বেটা, তা কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? বোনটা যেহেতু আমার, সেহেতু আমাকেই বলতে হবে। ও, তার মানে তুই ওর ভাই? তো শালা বাবু, তোমার বোনকে আমার কাছে দিয়ে দাও না, আমি একটু দেখি। এটা শুনে রাজার মাথায় রক্ত উঠে গেল। তারপরও রাজ মায়ের হাত ধরে বলল, বোন চল বাড়ি চলে যাই। এটা বলে আমি মায়াকে নিয়ে হাঁটা ধরলাম, কিন্তু সেই ছেলেগুলোর মধ্যে একজন মায়ের হাত ধরে রেখেছে। এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি জানি ভাইয়া কেমন। সে চেয়েছিল কোনো ঝামেলায় না জড়াতে, তাই সে আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিল। কিন্তু এই ছেলেগুলো এবার আমার হাত ধরেছে, ভুয়া পড়েছে, এতে ওদের মৃত্যু নিশ্চিত। আমি ছেলেটার বুক বরাবর একটা লাথি মারলাম। ছেলেটা কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ল। ছেলেটা আবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তুই সব থেকে বড় ভুল করেছিস আমাকে মেরে। এবার তোকে যে এর ফল বুক করতেই হবে। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখেছিস? মার ওকে। সঙ্গে সঙ্গে সবাই আমাকে মারার জন্য এগিয়ে এলে সবাইকে এলোপাতাড়ি মারতে শুরু করলাম। কিছু সময়ের মধ্যে কলেজটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, কারণ আমার লোকজনও কলেজে চলে এসেছে আর আমার লোকেরা ওদের সবাইকে মেরে ফেলেছে, শুধু সেই লিডার ছেলেটা ছাড়া। এই আমাকে ছেড়ে দে, আমি কিন্তু এমপির ছেলে। আমার কিছু হলে তুই বাঁচতে পারবি না। ছেলেটার কথা শুনে তো রাজের মাথা বিগড়ে যায়। এই তুই মনে হচ্ছে আমাকে হুমকি দিচ্ছিস? ভেরি ব্যাড। আমাকে কেউ হুমকি দিলে আমি তাকে কখনোই ছেড়ে কথা বলি না, এটা আমার পার্সোনালিটি। এটা বলে রাজ পাশে পড়ে থাকা একটা রড দিয়ে ছেলেটার মাথায় একটা বাড়ি মারে। ছেলেটার মাথা ফেটে রক্ত পড়তে থাকে। ছেলেটা ব্যথায় চিৎকার করছে। কর কর, চিৎকার কর, দেখি আমি তোর গলায় কত জোর আছে। জানোয়ারের বাচ্চা, এত সময় কি যেন বলছিলি? আমি বাঁচতে পারবো না, এবার তোকে কে বাঁচাবে? তবে মরার আগে আমার পরিচয়টা জেনে মর, তাহলে মরার আগে অন্তত জানতে পারবি যে কে তোকে মেরেছে। আমি ডিকে রাজ, দ্য গ্যাংস্টার অফ কিং। ছেলেটা রাজের মুখে এমন কথা শুনে চোখ বড় বড় হয়ে যায়, আর ছেলেটা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাজ কলেজের সবার উদ্দেশ্যে বলে ওঠে, সবাই কান খুলে শুনে রাখ, মায়া আমার একমাত্র বোন। ওর দিকে যদি কেউ খারাপ নজরে তাকিয়েছো বা ওর কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, তাহলে তার অবস্থাও ঠিক এদের মতোই হবে। ইটস দ্যাট ক্লিয়ার? এটা বলে রাজ মায়াকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যায়। কিন্তু বাড়িতে যাবার পর রাজ দেখতে পায় তার বাবা ড্রয়িং রুমে বসে আছে। রাজ নিজের রুমের দিকে যেতে লাগলে তার বাবা তাকে ডাক দেয়। রাজ দাদা। কথাটা রাজের বাবা একটু জোরে গলায় বলে। রাজের মা চিৎকার শুনে দৌড়ে ড্রয়িং রুমে আসে।
হ্যাঁ বাবা বলো। রাজের বাবা কোনো কথা না বলেই সোজা রাজের গালে চর বসিয়ে দেয়। রাজ তো অবাক চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে, কারণ তার বাবা কখনো তার গায়ে হাত তুলেনি। যদি তার মা তাকে কখনো মারতো তাহলে তাকেও বকা দিত রাজের বাবা। তাই রাজের যেন বিশ্বাসই হচ্ছে না যে তার বাবা তাকে মেরেছে। বাবা তো তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি। এই মারটা যদি আগে মারতাম তাহলে আমাকে আজ এই দিনটা দেখতে হতো না। বাবা তুমি কি বলছো এসব? আর কেনই বা বলছো? কি হয়েছে বলো আমায়। কি হয়েছে তাই না? তোর জন্য আজ প্রথমবার আমাকে থানায় যেতে হয়েছে, পুলিশের কাছে অপমানিত হতে হয়েছে। আমি নাকি আমার ছেলেকে একটা গুন্ডা বানিয়েছি, মানুষ না বানিয়ে। ছোটবেলা থেকে তোর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখিনি আমি। যখন যেটা চেয়েছিস এনে দিয়েছি, কিন্তু কিন্তু আমি তোর কাছে কি চেয়েছিলাম? শুধু চেয়েছিলাম তুই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবি, আমাদের ব্যবসার হাল ধরবি। কিন্তু না, হয়েছিস গুন্ডা মাস্তান আর একটা খুনি। তুই আজও খুন করে এসেছিস, আর তার জন্য থানার ওসির কাছে আমাকে অপমানিত হতে হয়েছে। মায়া তার বাবার এমন ধারা কথা শুনে বলে ওঠে, বাবা, ভাইয়া ওই ছেলেটাকে মেরে কোনো দোষ করেনি। তোর আরো ভালো করেছে। ওদের মতো জানোয়ারের বাচ্চাদের এমন শাস্তি হওয়া উচিত। চুপ কর বেদব মেয়ে। বেদব আমাকে জ্ঞান দিচ্ছে। তোর জন্য আমার মেয়েটা নষ্ট হতে বসেছে। বেরিয়ে যা এই বাড়ি থেকে, বেরিয়ে যা। রাজের বাবার এমন কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। রাজ তো অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার দিকে। কি বলছো কি তুমি এসব? ও কোথায় যাবে? আমি আমার ছেলেকে কোথাও যেতে দিব না। আমার ছেলে এই বাড়িতেই থাকবে। ভাইয়া কোথাও যাবে না। ভাইকে ছাড়া থাকতে পারবো না বাবা, প্লিজ বাবা। মায়া আর কিছু বলতে পারছে না, কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে। ও এই বাড়িতে থাকলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। এখন বলো তোমরা কোনটা চাও? ও এই বাড়ি থেকে চলে যাক, না আমার মরা মুখ দেখতে চাও? না বাবা না, তোমাকে মরতে হবে না। আমি বরং বাসা ছেড়ে চলে যাচ্ছি। তুই বাড়ি ছেড়ে চলে যাবি মানে? কোথায় যাবি তুই? তোকে কোথাও যেতে হবে না। ভাইয়া তুই কোথাও যাস না ভাইয়া। তুই চলে গেলে আমি একা হয়ে যাবো ভাইয়া। আমি থাকতে পারবো না ভাইয়া তোকে ছাড়া। না রে বোন, আমাকে যে যেতেই হবে। হ্যাঁ রে বাবা ঠিকই বলেছে, আমি নষ্ট হয়ে গেছি। আমি এই বাড়িতে থাকলে তুইও নষ্ট হয়ে যাবি। আমি চলে যাচ্ছি রে বোন, তুই ভালো থাকিস আর ভালোভাবে পড়াশোনা করিস। বাবা মার কথা সবসময় শুনবি। আমার মতো তাদের কথার অবাধ্য হোস না রে। যেদিন মানুষের মতো মানুষ হতে পারবো সেদিনই এই বাড়িতে আসবো, তার আগে না। কারণ তাহলে আমার জন্য বাবাকে আর অপমানিত হতে হবে না। রাজের কথাগুলো শুনে তার বাবার বুকটা কষ্টে ফিরে যাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। কারণ সে জানে আজ যদি সে রাজকে বাধা না দেয় তাহলে রাজ আর কোনোদিনও মানুষ হবে না। রাজ এবার তার মায়ের কাছে যায়। মা আমি চলে যাচ্ছি। মা তুমি ভালো থেকো আর নিজের যত্ন নিও। আমাকে নিয়ে ভেবো না মা, আমি মানুষের মতো মানুষ হয়েই তোমাদের কাছে ফিরে আসবো। এটা বলে রাজ সেদিনই বাড়ি ছেড়েছিল, আর আজও বাড়ি ফেরেনি। রাজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই তার চোখ পড়ে কিছু দূরে একজন পরীর ওপর। সে দেখে তাদের মধ্যে একজন খুবই সুন্দর। রাজ প্রথম দেখায় মেয়েটাকে পছন্দ করে ফেলে। সে তার লোক দিয়ে খোঁজ লাগায়, আর পরে মেয়েটা যে কলেজে পড়ে সেই কলেজে সেও ভর্তি হয়। আর সেই মেয়েটাই হচ্ছে রিয়া। রাজ রিয়াকে নিজের করে পাবার জন্য একই কলেজে ভর্তি হলেও সে প্রতিজ্ঞা করেছিল যে সে আগে নিজেকে মানুষের মতো মানুষ করবে, তারপর রিয়াকে নিজের করে নেবে। তাই রাজ না পারছে রিয়াকে কাছে টানতে, আর না পারছে দূরে ছেড়ে দিতে। এর পরের ঘটনা তো আপনারা জানেনই। বর্তমান রাজ উঠে কলেজের গেটের দিকে গেল। আরব রাজকে জিজ্ঞেস করলো, কিরে কোথায় যাচ্ছিস? বস্তিতে যাচ্ছি। ভালো লাগছে না, তুই ক্লাস কর কেমন? এটা বলে রাজ সেখান থেকে চলে যায়, আর আরব মুচকি হাসি। দিয়েছি তোর মনের মধ্যে শর্ত রে। এবার তুই রিয়ার কষ্ট মেনে নিতে না পেরে ওকে আপন করে নিবি, ভালোবাসতে শুরু করবি, আর তখনই আমার দ্বিতীয় চাল চালবো। রাজ বস্তিতে আসে, কিন্তু সে তার মনে কোনো শান্তি পাচ্ছে না। তার মন বিচলিত হয়ে আছে। কি করবে সে? কিছুই ভেবে পাচ্ছে না। না, মেয়েটাকে আর কষ্ট দিব না। কালই ওকে কাছে টেনে নিব, আপন করে নিব সারা জীবনের জন্য। ওকে একটা কল করে দেখি। হ্যালো, কি ব্যাপার? কথা বলছেন না কেন? কে আপনি?
রিয়া। রিয়া ফোনের অপর পাশের মানুষটার কণ্ঠস্বর শুনে নীরবে কান্না করছে। রিয়ার কান্নার আওয়াজ রাজ ভালোভাবেই শুনতে পাচ্ছে। কি হলো, কিছু বলবে না? কেন ফোন দিয়েছো? কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন? সেটা কাল দেখা হলেই না হয় বলবো। তুমি শুধু কালকে পার্কে চলে এসো। আচ্ছা, আসবো। রাজ ফোনটা কেটে দেয়। রিয়া তো আজ ভীষণ খুশি। রাজ তাকে ডেকেছে আর সে যাবে না, সেটা কি কখনো হয়? পরদিন সকালে রিয়া একটা নীল রঙের শাড়ি পরে খুব সুন্দর করে সাজগোজ করে নেয় রিয়া, কারণ তার প্রিয় মানুষটা আজ তাকে ডেকেছে। রিয়া বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে রাজ পার্কে অপেক্ষা করছে রিয়ার জন্য, কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু রিয়ার আসার কোনো নামগন্ধই নেই। রাজ আরো কিছু সময় বসে থাকে রিয়ার জন্য, কিন্তু রিয়া আসেন। তাই রাজ নিরাশ হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাজ ভেবে নেয় রিয়া হয়তো এবার তার সাথে ছলনা করছে। রাজ রাস্তার এক পাশ থেকে হেঁটে চলেছে। হঠাৎ রাস্তার পাশে থাকা একটা দোকানে তার চোখ আটকে যায়। দোকানের টিভিতে নিউজ দেখে রাজের পায়ের রক্ত মাথায় উঠে যায়। নিউজটা ছিল এমন: থানার ওসির মেয়েকে আজ সকালে কে বা কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা দেখে রাজের শরীর থরথর করে কাঁপছে। সে সঙ্গে সঙ্গে শিমুলকে ফোন দিল। হ্যাঁ ভাই বলুন। সবাইকে রেডি হতে বলো। কেন ভাই, কি হয়েছে? রিয়াকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। এ আপনি কি বলছেন ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর শোনো। তারপর রাজ শিমুলকে সবকিছু বুঝিয়ে বলে কিভাবে কি করতে হবে। শিমুলও সেই অনুযায়ী কাজ করতে থাকে। রাজ বস্তিতে না গিয়ে রিয়ার ফোনের লোকেশন চেক করে, কিন্তু রিয়ার ফোনের লোকেশন দেখে তো রাজের চোখ কপালে উঠে যায়, কারণ রিয়ার ফোনের লাস্ট লোকেশন ছিল পার্কের গেটের কাছে। রাজ সেই লোকেশনের মতো যেতে থাকে, কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না। এরপর রাজ সেখানে কিছু সময় দাঁড়িয়ে থাকে, কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ তার চোখে পড়ে সেখানে থাকা একটা দোকানের সিসিটিভি ক্যামেরাতে। সে সেই দোকানে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখতে পায় কিছু লোক রিয়াকে অজ্ঞান করে গাড়িতে করে তুলে নিয়ে গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো গাড়িতে কোনো নাম্বার প্লেট ছিল না। এখন রাজ ভেবে পাচ্ছে না কিভাবে কোথা থেকে শুরু করবে। গাড়ির নাম্বার থাকলে গাড়ির মালিককে সেটা তা জানাতে পারত, কিন্তু এখন কি করবে সে ভেবে পাচ্ছে না রাজ। হঠাৎ তার মনে পড়ে যে সে মেয়েটাকে উদ্ধার করেছিল, সেই মেয়েটার কথা। সে সঙ্গে সঙ্গে সেই মেয়েটির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সেখানে গিয়ে সে যেটা দেখতে পায় তাতে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কারণ সেই মেয়েটা আর তার বাবাকে তারা যেন মেরে ফেলে রেখে চলে গেছে, গলায় ছুরি চালিয়ে মেরে দিয়েছে ওদের। রাজ সেখান থেকে নিরাশ হয়ে চলে আসে। অন্যদিকে রিয়া পিটপিট করে চোখ খুলে সে দেখতে পায় সে একটা অন্ধকার রুমের মধ্যে আছে, কিন্তু রুমের মধ্যে অন্য কেউই নেই। রিয়া ভয়ে কুঁকড়ে যাচ্ছে। হঠাৎ তার রাজের কথা মনে পড়ে। আজ তার রাজের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল সব। কারা ওকে এভাবে তুলে আনবে সেটাই সে বুঝতে পারছে না। রিয়ার চোখ দুটো ভিজে আসছে এইভাবে যে রাজ তাকে নিয়ে কি ভাবছে এখন। রিয়ার খুব কান্না পাচ্ছিল। রাজ বস্তিতে ফিরে যায়। সে ঘরের ভেতরে ঢুকে দেখতে পায় তার বিছানার ওপর একটা ল্যাপটপ রাখা, কিন্তু সে বুঝতে পারছে না কে রেখেছে এটা। রাজ হঠাৎ আরবকে ডাকতে থাকে। আরাব, এই আরাব, কোথায় তুই? রাজ শুনতে পায় ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। কিছু সময় পর আরব ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রাজ আরবকে জিজ্ঞেস করে, কিরে, এই ল্যাপটপ কার? সেটা আমি কি করে বলবো? তোর বিছানার উপর রাখা, আমি তো ভেবে নিয়েছি ওটা তোর। এটা বলে আরব মনে মনে একটা শয়তানি হাসি দেয়। তোর কি মাথা ঠিক আছে? এত দামি জিনিস আমি কোথা থেকে পাবো? সেটা আমি কি জানি, তোর বিছানার উপর তুই জানিস। বলেই আরব বাইরে বেরিয়ে যায়। তুই ভাবতেও পারবি না রাজ, কি হতে চলেছে তোর সাথে। তুই আমার কাছে বাধা দিয়েছিস, তোর জন্য আমার কোটি কোটি টাকা লোকসান হয়েছে। এর সত্য আমি তুলবই, কিন্তু রিয়া মেয়েটা নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। শুধু একটাই কারণ, সে তোর সাথে নিজের জীবন জড়িয়েছে। আর তোর জীবনের একমাত্র দুর্বলতা হচ্ছে রিয়া, তাই তো ওকে আমি দাবার গুটি বাড়িয়েছি। রাজ ল্যাপটপটা ওপেন করতে একটা ভিডিও দেখতে পায়। ভিডিওতে একজন লোক কথা বলছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু রাজ খুব ভালো করেই বুঝতে পারছে যে এটা সেই লোক যে রিয়াকে কিডন্যাপ করেছে, কারণ লোকটার কথা শুনেই তা বোঝা যাচ্ছিল। কথাগুলো ছিল এমন: হাই মিস্টার ডিকে, কি ভাবছো আমি তোমার ছদ্মনাম কিভাবে জানলাম? খুব ইন্টারেস্টিং তাই না? আচ্ছা, এসব কথা বাদেই,
তো আসল কথা যেটা, তোমার খুব কাছের একজন, খুবই প্রিয়, তোমার প্রিয়সী রিয়া এখন আমার কাছে। আ আ রেগে যাচ্ছ? রেগে যাওয়ারই স্বাভাবিক ব্যাপার। আবারও রাগ ছিল যখন তুই আমার কাছে নক করিয়েছিলি। আমার সমস্ত ধান্দা তুই বাম হাত দিয়েছিস, তাই তো তোর সব থেকে দুর্বলতাকে আমার কবজায় করেছি। ভাবিস না আমি কিছুই করবো না ওকে, কিন্তু ওর জন্য বিদেশি বড় পার্টি আছে, ওকে আমি বিদেশে পাচার করে দেবো অন্য সব মেয়েদের সাথে, তারপর ওর সাথে। লোকটা অট্ট হাসি হাসতে থাকে আর ভিডিওটা সেখানেই শেষ হয়ে যায়। রাজের শরীরে রাগে থরথর করে কাঁপছে। তখন রাজের ফোনে একটা কল আসে। রাজ দেখলো শিমুল কল করেছে। হ্যাঁ শিমুল বল। ভাই ওই গাড়িটার সন্ধান পাওয়া গেছে। কোথায় আছে গাড়িটা? ভাই গাড়িটার আশেপাশে একটা জঙ্গলে পড়ে আছে, কিন্তু গভীর ভিতরে আমরা একটা কার্ড পেয়েছি, আর সেই কার্ডটা সাওয়াত হোসেনের। হোয়াট? কি বলছিস তুই? সাকাওয়াত হোসেনের? তাকে তো আমি কবেই শেষ করে দিয়েছি। জানি না ভাই, আমি যেটা জানি সেটা আপনাকে বললাম, এর বেশি আমি কিছুই জানতে পারিনি এখনো। আচ্ছা ঠিক আছে। এটা বলে রাজ ফোন কেটে দিল। মাথায় কাজ করছে না। কে হতে পারে যে সাকাওয়াত হোসেনের গাড়ি দিয়ে এসব কাজ করছে? তাহলে কি সাকাওয়াত হোসেন একটা চুনোপুটি? কে আছে এসবের পিছনে? মাথাটা ফেটে যাবে মনে হচ্ছে। কিছুই ঢুকছে না মাথায়। না, আর ভাবতে পারছি না আমি। একে তো এই ভিডিও, অন্যদিকে নতুন নতুন লোক সামনে আসছে। কি হচ্ছে এসব? কতগুলো প্রশ্ন, কিন্তু উত্তর একটাও নেই। রিয়াকে কে কিডন্যাপ করেছে সেটা বুঝতে পারছি না। কোথা থেকে শুরু করব? কিভাবে শুরু করব? না, কিছু তো আমাকে করতেই হবে। রাজ সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায়। তারপর সে প্রথমে রিয়াদের বাড়িতে যায়। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় রিয়ার বাবা চেয়ারে হেলান দিয়ে বসে আছে। রাজ ধীরে ধীরে তাদের কাছে যায়। রিয়ার বাবা রাজকে দেখে বলে, বাবা তুমি এসেছো? বাবা দয়া করে আমার মেয়েটাকে আমার কাছে এনে দাও প্লিজ বাবা। সারা জীবন মানুষের সেবা করে এসেছি আইনের মাধ্যমে, কিন্তু আজ নিজের মেয়েকেই বাঁচাতে পারছি না। প্লিজ বাবা, দয়া করে আমার মেয়েটাকে তুমি আমার কাছে এনে দাও। আমি জানি ও তোমাকে ভালোবাসে, আর আমার ধারণা যদি ভুল না হয় তাহলে তুমিও ওকে ভালোবাসো। আমার মেয়ে হিসাবে না হোক, তোমার ভালোবাসার মানুষটাকে অন্তত খুঁজে বের করো আর শেষ করে দাও এই দুষ্কৃতী চক্রটাকে। পারবে না বাবা? আমি জানি তুমি পারবে। রাজ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রিয়ার বাবার কথা শুনছে, কিন্তু কিছু বলছে না। এবার রিয়ার বাবা রাজের পা ধরতে উদ্যত হলে রাজ সাথে সাথে তাকে ধরে ফেলে। আঙ্কেল, এ কি করছেন আপনি? এতটা অপরাধী আমায় করবেন না, তাহলে যে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ বাবা, আমার মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই। তুমি শুধু ওকে খুঁজে বের করো আর ধ্বংস করে দাও দুষ্টু লোকদের আড্ডা। রাজ কিছু না বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। উদ্দেশ্য বস্তি। ঘরে গিয়ে রাজ বসে আছে, ভাবছে কোথা থেকে শুরু করবে। হঠাৎ তার মনে পড়লো ভিডিওটার কথা। সঙ্গে সঙ্গে সে ভিডিওটা চালু করে আবারও দেখতে থাকে, এবং এবার একটু আওয়াজ বাড়িয়ে দিয়ে শুনতে লাগে। ভিডিওতে কথা বলছে, কিন্তু পিছনে ঝড়ার আওয়াজ আসছে এবং সাথে ট্রেন চলার শব্দ। আমি সঙ্গে সঙ্গে শিমুলকে ফোন দিলাম। শিমুল ফোন রিসিভ করার পর, হ্যাঁ ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। যেটা বলার জন্য ফোন দিয়েছি শোনো। জি ভাই বলেন। এমন কোনো জায়গা আছে যেখানে পুরনো পরিত্যক্ত ঘর আছে, আর সেই ঘরের আশেপাশে ঝর্ণার আওয়াজ আসে এবং ট্রেন যাতায়াত করে? ভাই একটা জায়গা আছে। কোথায়, তাড়াতাড়ি বলো। এই সে জায়গা ভাই। ওকে, আমি সেখানে যাচ্ছি। আর শোন, তুই আমাকে ফলো করে সেখান পর্যন্ত চলে আয়। ওকে ভাই, আমি আসছি। রাজ বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় অনেক গার্ড বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কিন্তু রাজ তো ভেতরে যাবেই। তার লক্ষ্য যে তাকে ভেদ করতেই হবে। রাজ আর কিছু না ভেবে সামনের দিকে এগোতে থাকে। রাজ দরজার সামনে যেতেই একজন গার্ড এসে বাধা দিলে রাজ গার্ডটাকে ঘাড় মটকে ফেলে। তা দেখে অন্য গার্ডগুলো রাজের দিকে এগিয়ে আসে রাজকে মারার জন্য। রাজও তৈরি করে নেয় নিজেকে। লোকগুলো রাজকে মারতে আসলে রাজ তাদের এলোপাথারি মারতে শুরু করে, কিন্তু একা এতগুলো লোকের সাথে পেরে ওঠা তো খুবই মুশকিল। তারপরও রাজ যতটা পারছে নিজেকে রক্ষা করে যাচ্ছে। হঠাৎ শিমুলও সবাইকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। শিমুলকে দেখে
রাত যেন রক্তচোষা হয়ে উঠেছে। সবাইকে মারতে মারতে দরজা পেরিয়ে ভেতরের দিকে এগোতে থাকে। হঠাৎ রাজের মাথায় কেউ একজন ভারী কিছু দিয়ে জোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে রাজের মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। কে আঘাত করলো সেটা দেখার জন্য রাজ পেছনে ঘুরতেই রাজের চোখ কপালে উঠে গেল, কারণ রাজের পেছনে রাকিব দাঁড়িয়ে আছে, আর সাথে বিধান আর বিশাল। তোরা তোরা এখানে কেন? আরে বেটা, আমরা থাকবো না তো কে থাকবে? হ্যাঁ, তুই আমাদের অনেক মেরেছিলি, আর আজ তার শোধ তুলবো আমরা। তোকে আজ মেরে আমরা আমাদের বদলা নেব। জানোয়ারের বাচ্চারা, তোদের সেদিন আমি জীবিত রেখে অনেক বড় ভুল করেছিলাম। আমার বোঝা উচিত ছিল কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর তোরা হলি কুকুরের থেকেও নিকৃষ্ট। সেদিন তোদের বাঁচিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু আজ তোদের মৃত্যু তোদেরকে আমার সামনে নিয়ে এসেছে। তোদের এমনভাবে মারবো যে তোদের লাশের কোনো অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, দেখা যাক কে কাকে মারে। এই বিশাল, বিধান, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। তিনজনে মিলে রাজের দিকে এগিয়ে আসলো মারার জন্য। রাজকে আঘাত করতে যাবে তার আগেই শিমুল পেছন থেকে রাকিবের পায়ে একটা গুলি করল। রাকিব সাথে সাথে মাটিতে বসে পড়ল। এটা দেখে বিধান আর বিশাল পালিয়ে যেতে লাগলে রাজের লোকেরা ওদের ধরে রাজের কাছে নিয়ে আসে। এই শিমুল, হকিটা দে। শিমুল রাজের কাছে হকিটা এগিয়ে দেয়। রাজ একটা চেয়ার টেনে ওদের সামনে বসে, তারপর জিজ্ঞেস করে,